আসসালামু আলাইকুম। তোমরা যারা জয়েন করছো তারা একটু কনফার্ম করো আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো, আর যারা রেগুলার ক্লাস করে তাদেরকে মেনশন করে দাও। আর আমাদের ব্যতিচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের ক্লাসে পুরোটাই হচ্ছে আমাদের বোঝার জিনিস যে আমরা ব্যতিচার যে পড়বো, এই ব্যতিচারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্মগুলো, মেইনলি ব্যতিচারের ম্যাথ করার জন্য যে টার্মগুলো কাজে লাগে, ব্যতিচারের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে সে সবগুলো আমরা আলোচনা করব হচ্ছে আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা হচ্ছে অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যতিচারের মধ্যে সকল ম্যাথমেটিক্যাল যত কিছু আছে সব কিছু আমরা আজকে আলোচনা করব। সো আমরা শুরু করে দিই। তো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এখনই শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো আমরা যে ব্যতিচার পড়ছিলাম, আমরা গত ক্লাসে বলছিলাম ব্যতিচার আমাদের দুই রকম, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। যেসব জায়গায় আমাদের ব্যতিচারের ক্ষেত্রে আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দেখছিলাম যে চিড় থেকে যে আলো বের হয়, চিড় থেকে বের হয়ে দুইটা আলো কোনো একটা জায়গায় যখন আমাদের মিশ্রিত হয় বা কোনো একটা জায়গায় মিলিত হয় বা উপরিপাতিত হয়, তখন যে পজিশনে আলো সমদশায় মিলিত হয় তাকে আমরা বলি হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আর যেখানে আমাদের বিপরীত দশায় মিলিত হয় তাকে আমরা বলি ধ্বংসাত্মক ব্যতিচার। এখন কোয়েশ্চেন হলো, আমাদের এই যে আলোটা মিলিত হয় সেই আলোটা কখন আমাদের সমদশায় মিলিত হবে আর কখন বিপরীত দশায় মিলিত হবে? তো সিম্পলি আমরা দেখছিলাম দুইটা জিনিস আছে, দশা পার্থক্য, পথ পার্থক্য। এই দুইটার মধ্যে আবার রিলেশন আছে, সেটা হচ্ছে দশা পার্থক্য সমান 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে দশা পার্থক্য, লাস্ট ক্লাসের আগের ক্লাসে দেখছিলাম, ফার্স্ট ইয়ারও আমরা পড়ছিলাম দশা পার্থক্য সমান 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। অর্থাৎ দশা পার্থক্য জানা থাকলে তুমি পথ পার্থক্য বের করতে পারো, আর পথ পার্থক্য জানা থাকলে তুমি দশা পার্থক্য বের করতে পারো। এখন আমাদের যদি কখনো আমি যখন ব্যতিচার পড়বো, এই ব্যতিচারের ক্ষেত্রে আমাদের কখন গঠনমূলক হবে কখন ধ্বংসাত্মক হবে। ফর এক্সাম্পল ভাইয়া, এখানে আমার একটা চির আছে আর এখানে আমার আরেকটা চির আছে। তো এখান থেকে আমাদের এখানে একটা পর্দা আছে, এখানে একটা পর্দা আছে। তো পর্দার মধ্যে আমাদের যে জিনিসটা হবে, কোনো একটা জায়গায় আমাদের পর্দার মধ্যে আমরা জানি যে পর্দার মধ্যে এরকম উজ্জ্বল অন্ধকার পট্টি সৃষ্টি হবে, উজ্জ্বল অন্ধকার পট্টি সৃষ্টি হবে, যে আমাদের একটা উজ্জ্বল আরেকটা অন্ধকার, একটা উজ্জ্বল আরেকটা অন্ধকার, এভাবে কন্টিনিউয়াসলি আমাদের ক্রিয়েট হবে, যে একটা উজ্জ্বল আরেকটা অন্ধকার এভাবে কন্টিনিউয়াসলি সৃষ্টি হবে। তো যেখানে আমাদের উজ্জ্বল মানে হচ্ছে সমদশায় মিলিত হয়েছে সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, সেখানে আমার উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সেখানে আমাদের অনুজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি এখান থেকে একটা আলো এখানে গেল, এখান থেকে একটা আলো এখানে গেল, এই দুইটা জায়গায় এখানে যায় মিলিত হলো, তাহলে এই দুইটা এইখানে যখন মিলিত হলো, এটা প্রত্যেকটা মোমেন্টে তারা কোন দশায় মিলিত হয়? তারা হচ্ছে বিপরীত দশায় মিলিত হয়। কোন দশা? বিপরীত দশা। যেহেতু তারা বিপরীত দশায় মিলিত হচ্ছে, অতএব আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের অন্ধকার বিন্দু। কোন বিন্দু? অন্ধকার বিন্দু। একইভাবে আমরা দেখলাম যে একটা আলো এখান থেকে আমাদের এখানে গেল আর এখান থেকে আমাদের এটা এখানে গেল, এই দুইটা আলো আমাদের এখানে মিলিত হলো। এরা কোন দশায় মিলিত হলো? ধরে নিলাম এরা হচ্ছে আমাদের সমদশায় মিলিত হলো। তাহলে যদি তারা সমদশায় মিলিত হয় তাহলে এখানে যে
যেটা সৃষ্টি হবে এটা আমাদের কোন বিন্দু? এটা হচ্ছে আমাদের উজ্জ্বল বিন্দু, এটা হচ্ছে আমাদের উজ্জ্বল বিন্দু। তাহলে আমরা গত ক্লাসেগুলো ব্যাখ্যা করছিলাম, তাহলে আমাদের সমদশা বা বিপরীত দশায় মিলিত হবে তার উপর ডিপেন্ড করে আমরা করি। এখন কখন সমদশা কখন বিপরীত দশা কোন পজিশনে সেটা আমরা বের করার জন্য আমরা গত ক্লাসে দেখছিলাম যে সকল বিন্দুতে দশা পার্থক্য ফাই এর জোড় গুণিতক, ফাই এর জোড় গুণিতক সে সকল বিন্দুতে গঠনমূলক সৃষ্টি হয়। আর যেখানে ফাই এর বিজোড় গুণিতক, ফাই এর বিজোড় গুণিতক সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। সিমিলারলি পথ পার্থক্যের ক্ষেত্রে দেখো দশা পার্থক্যের ক্ষেত্রে পাই এর জোট গুণিতক, পাই এর বিজোট গুণিতক। সো তুমি দশা পার্থক্য পাই এর জোট গুণিতক হলে তুমি বুঝে নিবা সেখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, দ্যাট মিনস সেখানে তারা সমদশায় মিলিত হয়। আর যদি কোথাও দেখো পাই এর বিজোট গুণিতক তাহলে তুমি বুঝে নিবে সেখানে বিপরীত দশায় মিলিত হয়। এবার আসো আমরা এখানে যদি চিন্তা করে দেখি ভাইয়া, এই যে একটু ভালো করে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে পথ পার্থক্য। পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয় তখন আমরা বলবো গঠনমূলক ব্যতিচার, আর λ/2 এর যদি বিজোট গুণিতক হয় তখন আমরা তাকে বলতে পারবো ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমাদের ব্যতিচারটা কি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক সেটা আমাদের দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে দশা পার্থক্য আর একটা হচ্ছে পথ পার্থক্য। যদি দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক হয় অথবা পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হয় তখন আমি বলতে পারবো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হলো। আর যদি দশা পার্থক্য পাইয়ের বিজোট গুণিতক হয় অথবা পথ পার্থক্য λ/2 এর বিজোট গুণিতক হয় তখন আমি বলতে পারবো সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা কনফার্ম করো। এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা কনফার্ম করি যে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে এতটুকু কথা আমাদের সবার ক্লিয়ার কিনা। যদি এতটুকু কথা আমাদের ক্লিয়ার থাকে দেন তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাবো। আমার একটা কোয়েশ্চেন হলো ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে কেন্দ্রে কোন ধরনের বিন্দু সৃষ্টি হয়? কেন্দ্রে কোন ধরনের বিন্দু সৃষ্টি হয়? কেন্দ্রে কোন ধরনের বিন্দু সৃষ্টি হয়? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে কোন ধরনের বিন্দু সৃষ্টি হয়। তাহলে কেন্দ্রে কোন ধরনের বিন্দু সৃষ্টি হয় সিম্পল আমরা একটু খেয়াল করে দেখি। আমি যদি চিত্রটা আবার আঁকি, এখানে একটা চির, এখানে আরেকটা চির। এখন একটু খেয়াল করো, আমাদের এখানে একটা পর্দা আছে, এটাই হচ্ছে আমাদের পর্দা। এবার একটু খেয়াল করো, এই যে আমার সেন্টার, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা চির, স্প্লিট 1, দিস ইজ স্প্লিট 2। দুইটা চিরের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করছিলাম। কি দ্বারা প্রকাশ করছিলাম? এ দ্বারা। এ মানে হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এ মানে হচ্ছে চির দ্বয়ের আমরা জানি এখানে দুইটা চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো অনেক সময় চির না বলে বলতে পারে উৎসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে আলোর যে উৎসটা কে ভাই? চিরটাই হচ্ছে আলোক উৎস। তাহলে আমরা বলতে পারি চিরটাই হচ্ছে আলোক উৎস। তাহলে আমাদের ওই আলোক উৎস দুইটার মধ্যবর্তী দূরত্ব বা চিরের মধ্যবর্তী দূরত্ব অ্যাকচুয়ালি সেম কথা। চির না বলে আমাদের আলোক উৎস বলতে পারে। এবার আসো, এটা তাদের ঠিক মাঝখানে সেন্টার, আমি এটা দাগ দিই। আমার প্রশ্ন হলো পর্দায় আমাদের ডোরা সৃষ্টি হবে। পর্দায় এই যে ঠিক সেন্টার পয়েন্ট, আমার কোয়েশ্চেন হলো এই পয়েন্টে কোন ধরনের ডোরা সৃষ্টি হয়? এটা কি উজ্জ্বল ডোরা নাকি অন্ধকার ডোরা? এটা কোন ধরনের বিন্দু একটু খেয়াল করে দেখি। এখানে কি উজ্জ্বল দেখাবে নাকি অন্ধকার দেখাবে? তো একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই S1 থেকে এই বিন্দুর দূরত্ব আর S2 থেকে এই বিন্দুর দূরত্ব, আচ্ছা তোমরা আমাকে বলো তো, এটাকে যদি আমি ফি বিন্দু বলি, S1 থেকে ফি বিন্দুর দূরত্ব এবং S2 থেকে ফি বিন্দুর দূরত্ব, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট নাকি দুইটা সেম? তোমরা আমাকে বলো তো S1 ফি এবং S2 ফি দুইটার রিলেশনটা কি সেটা একটু কমেন্টে বলো তো। যে আমাদের এটা হচ্ছে একটা চির, এটা হচ্ছে একটা চির। তাহলে এই পয়েন্টে যদি আমি চিন্তা করি, এই পয়েন্টে যাওয়ার সময় আমার এটা কত দূরত্ব অতিক্রম করে? এই পয়েন্টে যাওয়ার সময় সে কত দূর অতিক্রম করে একটু বলো তো। এই পয়েন্টে যাওয়ার সময় তাদের যে দূরত্ব এক্স্যাক্টলি ভাইয়া এই দুইটা সমান, অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব দুইটা সমান। তো দূরত্ব দুইটা সমান মানে হচ্ছে আলো তো সেম টাইপসের আলো,
তাই কারণ এগুলো হচ্ছে আমাদের সুসংগত উৎস না হলে হয় না। তাহলে যেহেতু আমাদের দুইটা দূরত্ব সমান, এক কথায় আমাদের এই পয়েন্টে যেহেতু তাদের পথের কোনো পার্থক্য নাই, পথ পার্থক্য নাই মানে কি, পথ পার্থক্য এক্স এর মান 0, দ্যাট মিন দশা পার্থক্য ডেলের মানও কি 0। এর মানে এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো দশা পার্থক্য নাই। তাহলে আমরা বলতে পারবো নো দশা পার্থক্য, কোনো দশা পার্থক্য নাই। তো কোনো দশা পার্থক্য নাই মানে তুমি সিম্পল চিন্তা করে দেখো, এন এর মান যদি 0 বসাও, এন এর মান যদি 0 বসাও তুমি কি পাবা, 0ই পাবা। আসলে 0কে আমরা লিখতে পারি আমাদের 2 × 0 লেখা যায়, এক কথায় 0কে জোড়ের সমতুল্য ধরতে পারি। তাহলে তোমরা বলো ফি বিন্দুতে কোন ধরনের বিন্দু দেখা যাবে, ফিতে কোন ধরনের ডোরা দেখা যাবে, উজ্জ্বল নাকি অন্ধকার, ফিতে কোন ধরনের ডোরা দেখা যাবে, উজ্জ্বল নাকি অন্ধকার, একটু আমাকে বলো ফিতে কোন ধরনের ডোরা দেখা যাবে, উজ্জ্বল নাকি অন্ধকার দেখা যাবে, বলো। ফিতে কোন ধরনের ডোরা দেখা যাবে, উজ্জ্বল নাকি অন্ধকার? হ্যাঁ, অবশ্যই আমাদের উজ্জ্বল দেখা যাবে। এই ফিতে অর্থাৎ কেন্দ্রে আমাদের একটা উজ্জ্বল দেখা যাবে। জি ভাইয়া, সেন্টার কেন্দ্রীয় উজ্জ্বল। এই যে উজ্জ্বল, এটাকে আমরা বলি হচ্ছে, এটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এটার নাম কি, কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে আমরা দেখলাম ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে সবসময় কোন ধরনের ডোরা সৃষ্টি হয়, উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। এই কেন্দ্রে যে উজ্জ্বল ডোরাটা সৃষ্টি হয়, ওই উজ্জ্বল ডোরাটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। তার নাম কি, কেন্দ্রীয় উজ্জ্বল। তার নাম কি, কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে কেন্দ্রে যে ডোরাটা সৃষ্টি হলো তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রে যে ডোরাটা সৃষ্টি হলো তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এটা আমরা বুঝছি কিনা বলো, এটা আমরা বুঝছি কিনা বলি। কেন্দ্রে যে ডোরাটা সৃষ্টি হলো তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, ব্যতিচার দুই প্রকার, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার তখনই সৃষ্টি হবে যখন দশা পার্থক্য ফাইয়ের জোড় গুণিতক আর বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার। আর পথপার্থক্য যদি λ/2 এর জোট গুণিতক হয় তাহলে গঠনমূলক ব্যতিচার, আর পথপার্থক্য λ/2 এর বিজোট গুণিতক হলে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আর আমরা দেখতেছি সেন্টারে সবসময় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হয়, উজ্জ্বল বা গঠনমূলক ব্যতিচার, মানে হচ্ছে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। এই সেন্টারে যে উজ্জ্বল ডোরাটা তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বা আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, এটাকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বল। অর্থাৎ সেন্টারে যেটা থাকে, মনে করো আমার যে পর্দা, এই যে আমরা আগেই বলছি এখান থেকে দুইটা আমাদের স্লিট বা আমাদের চিট থাকে, এই চিট থেকে আলো এখানে পর্দার উপর পড়বে। পর্দার মধ্যে আমরা জানি অনেকগুলো এরকম ডোরা সৃষ্টি হয়, অনেকগুলো ডোরা সৃষ্টি হয়। এখন এই অনেকগুলো ডোরার মধ্যে ঠিক মাঝখানে অর্থাৎ ঠিক সেন্টারে যে ডোরাটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে উজ্জ্বল ডোরা। অর্থাৎ ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে সবসময় উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, এখানে অন্ধকার সৃষ্টি হওয়া সম্ভব না। তাহলে ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে সবসময় উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, আর কেন্দ্রে যে উজ্জ্বল ডোরাটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। তার নাম হচ্ছে কি, কেন্দ্রীয় উজ্জ্বল। এতটুকু অঞ্চল মনে করো কেন্দ্রীয় উজ্জ্বলের অন্তর্ভুক্ত। তাহলে তার ঠিক মধ্যবিন্দু যেটা, এই মধ্যবিন্দুকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বলের কেন্দ্র। কেন্দ্রীয় উজ্জ্বলের কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের মধ্যবিন্দু বা কেন্দ্রীয় উজ্জ্বলের কেন্দ্র। কারণ আমরা কিছুক্ষণ পরে দেখব ব্যতিচারের ক্ষেত্রে আমরা যখন হিসাব নিকাশ করি তখন সব কিছু আমরা এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে হিসাব করব। এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে হিসাব করব, এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে হিসাব করবো মানে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল তো অনেকটুকু অঞ্চল জুড়ে, তার কোথায় হিসাব করব, তার সেন্টার থেকে হিসাব করব। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের মধ্যবিন্দু। এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের মধ্যবিন্দু বা কেন্দ্র। কেন্দ্রীয় উজ্জ্বলের মধ্যবিন্দু বা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের মধ্যবিন্দু বা কেন্দ্র। বলে এটুকু আমাদের ক্লিয়ার কিনা? অর্থাৎ তাহলে আমরা শিখে গেলাম ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে সবসময় উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে সবসময় কোন ডোরা সৃষ্টি হয়, উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, যার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে সবসময় উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এটুকু আমাদের ক্লিয়ার কিনা বলি? এতটুকু ক্লিয়ার হলে আমরা সামনের দিকে প্রসিড করি।
ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে জাস্ট ব্যতিচারের ক্ষেত্রে কি আমাদের কেন্দ্রে উজ্জ্বল সৃষ্টি হয়। ওকে, এবার আসো, এবার আমরা আরও ব্রিফলি ডিসকাস করব, খুব ভালো করে মনোযোগ দাও, হ্যাঁ, আরও খুব ভালোভাবে ডিসকাস করব। এই ধরনের ডিসকাশন তোমরা কোনো বইতেই পাবা না, জিনিসগুলো খুব ভালোভাবে বোধগম্য হইতে হবে। হ্যাঁ, আমরা অনেকে এখন যে কনসেপ্ট পড়াবো এটা অনেকেই ঝামেলা করে ফেলি, তো আসো আমি সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করাই। খুব ভালো মনোযোগ দিতে হবে। দেখো, আমাদের ব্যতিচারের ক্ষেত্রে আমরা আবারও বলতেছি, এখানে ভাইয়া দুইটা চিট থাকে, এখানে একটা চিট থাকলো, এখানে একটা চিট থাকলো, এখানে ভাইয়া একটা চিট থাকলো, এখানে একটা চিট থাকলো, এটাকে নাম দিলাম চিট S1 স্লিট 1, এটাকে নাম দিলাম স্লিট 2, চির 1 চির 2। এই দুইটা চিরের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা সাধারণত কী দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। এখানে এ মানে কি? এ মান হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা জানি এখান থেকে আলো নিঃসরণ হবে, এখান থেকেও নিঃসরণ হবে, দুইটা উপরিপাতিত হয়ে উপরিপাতিত হইতেই থাকবে। উপরিপাতিত হয়ে কোনো একটা পর্দার উপর না ফেললে তাদেরকে তো আমি দেখবো না, না, তাদেরকে কোনো একটা পর্দার উপর ফেলতে হবে। এটাই হচ্ছে আমার সেই ভাইয়া কাঙ্ক্ষিত পর্দা। এই পর্দার উপর আমি তাদেরকে ফেললাম। পর্দার উপর যদি আমি তাদেরকে ফেলি তাহলে খেয়াল করে, এই যে এটা সেন্টার, এটা হচ্ছে তাদের ঠিক সেন্টার। সেন্টার থেকে একটা সেন্টার লাইন টানলাম, একটা সেন্টার লাইন টানলাম। এই লাইন বরাবর থাকে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। এই লাইন বরাবর কি থাকে? এই লাইন বরাবর থাকে হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় উজ্জ্বল। এই লাইন বরাবর থাকে কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে এই লাইন বরাবর যেটা থাকে কেন্দ্রীয় উজ্জ্বল। তো আমরা তো একবারে শুরুতেই ইভান সাহিদ, আমরা তো বলছিলামই যে যেখানে আমাদের দশাপার্থক্য, যেখানে দশাপার্থক্য 2 পাইয়ের আমাদের এই যে দেখো গঠনমূলক পাওয়ার শর্ত কী ছিল? ডেল ইকুয়ালস টু টুয়াইস n পাই। তাহলে এবার দেখো, n এর মান তুমি 0 বসাও, তুমি পাবা 0। n এর মান তুমি 1 বসাও, তুমি পাবা হচ্ছে 2 পাই। n এর মান তুমি 2 বসাও, তুমি পাবা হচ্ছে 4 পাই। n এর মান তুমি 3 বসাও, n এর মান তুমি 3 বসাও, তুমি পাবা হচ্ছে 6 পাই, অ্যান্ড সো অন। এর মানে হচ্ছে যে সকল বিন্দুতে পাইটা টয়েস এনের জোড় গুণিতক, সেখানে আমরা উজ্জ্বল বিন্দু পাচ্ছি। এবং সেই জোড় গুণিতক যেমন দেখো, তাহলে আমরা দশাপার্থক্য 0 উজ্জ্বল বিন্দু, 2 পাই উজ্জ্বল বিন্দু, 4 পাই তাও উজ্জ্বল বিন্দু, 6 পাই তাও উজ্জ্বল বিন্দু। এই ধরনের দশাপার্থক্যের জন্য আমরা অলওয়েজ উজ্জ্বল বিন্দু পাবো। এবার যদি তুমি অনুজ্জ্বলের কথা চিন্তা করো, সেটা হচ্ছে টুয়াইস n প্লাস 1 পাই। এবার তুমি n এর মান বসাই দেখো, n এর মান প্রথমে তুমি 0 বসাইলা, তাহলে তুমি এখান থেকে পাবা ডেল ইকুয়ালস টু হচ্ছে 0 বসাইলে পাই। n এর মান তুমি এখানে 1 বসাও, 1 বসালে তুমি পাবা হচ্ছে 3 পাই। n এর মান তুমি এখানে 2 বসাও, 2 বসালে তুমি পাবা 2 দুগুণ 4, 4 একে 5, তাহলে তুমি পাবা 5 পাই। n এর মান তুমি 3 বসাও, 3 দুগুণ 6, 6 একে 7, তুমি পাবা 7 পাই, অ্যান্ড সো অন। সো আমরা দেখতেছি হচ্ছে যদি দশাপার্থক্যগুলো এরকম হয় 5, 3 পাই, 5 পাই, 7 পাই, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো এই সকল ক্ষেত্রে আমার সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো আমার যেহেতু কেন্দ্রে দশাপার্থক্য 0 ছিল, দশাপার্থক্য এটা যেটাই থাকুক না কেন, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার কার জন্য? সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উজ্জ্বলের জন্য। সো দিস ইজ উজ্জ্বলের শর্ত। ওই কারণে আমরা বলছিলাম কেন্দ্রে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়, যাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। আশা করি ইভান সাইদ তোমার আনসার পেয়ে গেছো। একটু ক্লিয়ার কিনা আমাকে কনফার্ম করো, একটু ক্লিয়ার কিনা কনফার্ম করো। এই কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, কারণ কোনো বইতেই তুমি এভাবে পাবা না, কোনো বইতেই তুমি এভাবে পাবা না। এবং এই কনসেপ্টটা না বুঝলে বইয়ের ভাষাটাও তুমি বুঝবা না, কোনো বইতে এইভাবে তুমি ব্যাখ্যা পাবা না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি। এবার দেখো, তাহলে দেখো আমরা জিনিসটাকে একটু সুন্দর করে সাজাই কীভাবে? ভাই আমাদের এখানে তো ডোরা সৃষ্টি হবে, তাই না? একটা উজ্জ্বল, আমরা বারবার বলছিলাম ব্যতিচার মানে হচ্ছে একটা উজ্জ্বল, এরপর একটা অনুজ্জ্বল, এরপর একটা উজ্জ্বল, এরপর একটা অনুজ্জ্বল, এরপর একটা উজ্জ্বল, এরপর একটা অনুজ্জ্বল। এবং আমরা এটাও বলছিলাম ভাইয়া প্রত্যেকটা ডোরার প্রস্থ সমান, অর্থাৎ প্রত্যেকটা ডোরা একটা মোটা একটা চিকন এরকম না, প্রত্যেকটা সেম প্রস্থ। এবং আমাদের এটা কেন্দ্র, এটা দূরে থাকুক আর কাছে থাকুক, প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম। কেন সেম? কেন সবাই সমান? এদের দৈর্ঘ্যটা আসলে কত, প্রস্থটা কত আসলে, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করব। তো আগে আমাকে এগুলো বিলিভ করে নিতে হবে, কারণ আমার বোঝানোর সুবিধাতে প্রত্যেকটা ডোরার প্রস্থ কেমন সমান। এই যে দেখো আমি দেখাচ্ছি, জিনিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই যে দেখো ভাই, এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রীয় উজ্জ্বল, এটাকে আমরা বলতেছি হচ্ছে উজ্জ্বল। ওকে ওকে, এরপরেরটা
অনুজ্জ্বল আসবে, এরপরে উজ্জ্বল আসবে, এরপরে অনুজ্জ্বল আসবে, এরপরে উজ্জ্বল আসবে, এরপরে অনুজ্জ্বল, এরপরে উজ্জ্বল, এবার চলতে থাকবে। এদিকেও সেম, আমাদের উজ্জ্বল অনুজ্জ্বল এবার চলতে থাকবে এদিকেও। দেখো এবার তুমি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অনুজ্জ্বল। আমি একটু কালো দাগ দিই, কালো দাগ দিলে তুমি বুঝে নিবা এটা হচ্ছে অন্ধকার বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে অন্ধকার ডোরা, এটা উজ্জ্বল ডোরা, এর পরেরটা আবার অন্ধকার সৃষ্টি হবে, এর পরেরটা অন্ধকার, কালো দাগ দ্বারা তুমি বুঝে নিবে কি অন্ধকার, এর পরেরটা উজ্জ্বল, তারপরের ডোরা যেটা সেটা আবার অনুজ্জ্বল, তারপরের ডোরাটা আবার অনুজ্জ্বল, এর পরেরটা উজ্জ্বল, এর পরেরটা অনুজ্জ্বল, অ্যান্ড সো অন। একইভাবে নিচের দিকে এটা হচ্ছে উজ্জ্বল, তাহলে এর পরেরটা অবশ্যই ভাই আমাদের অনুজ্জ্বল হবে, এর পরেরটাই আমাদের অবশ্যই অনুজ্জ্বল হবে, এর পরেরটা উজ্জ্বল, এর পরেরটা অবশ্যই অনুজ্জ্বল হবে। অনুজ্জ্বল মানে হচ্ছে অন্ধকার, মানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। এর পরেরটা উজ্জ্বল, এর পরেরটা অবভিয়াসলি আমাদের অনুজ্জ্বল হবে, এর পরেরটা অবভিয়াসলি আমাদের কি অনুজ্জ্বল হবে। এবার দেখো এদের নামটা খেয়াল করো, ভালো করে খেয়াল করো, নামটা খেয়াল করো। এই উজ্জ্বলটাকে আমরা বলতেছি ভাইয়া, এখানে সেন্টারে আমরা যে উজ্জ্বলটা পাইলাম, এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এই কেন্দ্রীয় উজ্জ্বল ছাড়া আর কোন কোন উজ্জ্বল আছে ভাইয়া? এটাও উজ্জ্বল, এটাও উজ্জ্বল, এটাও উজ্জ্বল। একইভাবে নিচের দিকে তাকাই দেখো, এটাও উজ্জ্বল, এটাও উজ্জ্বল, এটাও উজ্জ্বল। কারণ আমার তো এটা দুই দিকে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, তাই না? হ্যাঁ, একদিকে না, দুই দিকেই যাবে। এখন একটু ভালো করে খেয়াল করো, এখন একটু ভালো করে খেয়াল করো। তাহলে তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখো এই উজ্জ্বলটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বলের পরে যে উজ্জ্বলটা পাইলাম, দেখো এটার নাম হচ্ছে, বারবার বলতেছি, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বলের পরে যেটা পাইলাম উজ্জ্বল, সেই উজ্জ্বলটার নাম হচ্ছে, ভালো করে খেয়াল করো, কেন্দ্রীয় উজ্জ্বলের পরে আমি যে উজ্জ্বলটা পাইলাম তার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল, তার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল। নামগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল, প্রথম উজ্জ্বল। আচ্ছা, এটা যদি প্রথম উজ্জ্বল হয়, এটা কোন উজ্জ্বল ভাই? এটাও হচ্ছে প্রথম উজ্জ্বল। অর্থাৎ আমি কেন্দ্র থেকে চিন্তা করলে কেন্দ্রীয়তাটা উজ্জ্বল, তার নাম স্পেশাল নাম দিছি কেন্দ্রীয় উজ্জ্বল। এরপরে প্রথমে যে উজ্জ্বল পাইলাম তার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল। এই দিকে প্রথমে যেটা পাইলাম তার নাম হচ্ছে এই দিকের প্রথম উজ্জ্বল, এই দিকে যেটা পাইলাম তার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল। তাহলে দেখো প্রথম উজ্জ্বল কয়টা? দুইটা কিন্তু, হ্যাঁ। তো প্রথম উজ্জ্বল বললে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, ক্যারেক্টারিস্টিক সেম। কেন্দ্র থেকে এটা আমার যতটুকু দূরে, এটা কিন্তু ঠিক ততটুকু দূরে। সো তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার এটাকে আমরা বলতে পারি প্রথম উজ্জ্বল, এটাকে বলতে পারি প্রথম উজ্জ্বল। একইভাবে প্রথমের পরে যে উজ্জ্বলটা আসবে তার নাম হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল, তার নাম হবে দ্বিতীয় উজ্জ্বল। তাহলে এটা যদি দ্বিতীয় উজ্জ্বল হয় ভাই, এটাও হবে আমার দ্বিতীয় উজ্জ্বল, এটাও হবে আমার দ্বিতীয় উজ্জ্বল। এবার দ্বিতীয়র পরে যে উজ্জ্বলটা পাবো তার নাম হচ্ছে তৃতীয় উজ্জ্বল, তার নাম হচ্ছে তৃতীয় উজ্জ্বল। এটা যদি তৃতীয় উজ্জ্বল হয়, এটাও হবে আমার তৃতীয় উজ্জ্বল। তাহলে এভাবে কন্টিনিউয়াসলি পাবো, অনেকগুলো উজ্জ্বল আমরা পাবো। এমন না যে তোমরা এটা মনে করিও না আমার তৃতীয়র মধ্যে শেষ, আমার এরকম অনেকগুলো থাকতে পারে। আমার তৃতীয়র মধ্যে শেষ না, আমার অনেকগুলো থাকতে পারে, বাট আমরা এখানে দেখাচ্ছি কয়টা? আমাদের এখানে বোর্ডে যতটুকু জায়গা হচ্ছে আমরা ততটুকু দেখাচ্ছি। এরকম আমাদের অনেকগুলো থাকতে পারে, এরকম আমাদের, আবারও বলতেছি, এরকম আমাদের অনেকগুলো থাকতে পারে। দেখো তাহলে আমাদের এরকম অনেকগুলো থাকতে পারে। তাহলে দেখো আমরা জানি এখানে উজ্জ্বল সৃষ্টি হয়, তাহলে উজ্জ্বল দুই ধরনের, একটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আর একটা হচ্ছে ক্রমের উজ্জ্বল। ক্রম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোকে বলা হয় ক্রম। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল। একইভাবে প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল। এখন এই প্রথম উজ্জ্বল যেটা, তার ক্রম, প্রথম উজ্জ্বল মানে n এর মান 1, আমরা ক্রমটাকে n দ্বারা প্রকাশ করি। আস্তে আস্তে সামনের দিকে যাব।
প্রথম উজ্জ্বল বলছে n এর মান 1, উজ্জ্বলের সূত্রে n এর মান 1 মানে প্রথম উজ্জ্বল, n এর মান 2 মানে দ্বিতীয় উজ্জ্বল, n এর মান 3 মানে তৃতীয় উজ্জ্বল। আর সেন্টারেরটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেউ এটাকে আবার প্রথম বলিও না, এটাকে প্রথম বলিও না, এটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রে সবসময় উজ্জ্বলই থাকবে, তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এটাকে অন্য কোনো কিছু বলা যাবে না। এবার আসো কাহিনী কোন দিকে যাচ্ছে। আচ্ছা তোমরাই আমাকে বলো, কেন্দ্র থেকেই তো আমি সব কিছু হিসাব করতেছি, তাহলে এটা কিন্তু উজ্জ্বল না। এটা আমার এই যে এবার আমি যেটা পাচ্ছি এটা কিন্তু উজ্জ্বল না, এটা আমার অন্ধকার, এটাও অন্ধকার, এটাও অন্ধকার, এটাও অন্ধকার, এটাও অন্ধকার, এটাও অন্ধকার। এখন আমার প্রথম কোয়েশ্চেন, তোমরা অলরেডি বুঝে গেছো এটা আমার অন্ধকার, এটাও আমার অন্ধকার। দেখি আমাকে কোয়েশ্চেনে আমাকে আনসার দাও কমেন্টে, এটা কততম অন্ধকার। আমি যে দুইটা অন্ধকার দাগ দিলাম এই দুইটা কততম অন্ধকার একটু আমাকে কমেন্টে বলতে হবে। এই দুইটা কততম অন্ধকার একটু কমেন্টে বলতে হবে। এখানে কিন্তু সবগুলা সমান সাইজের, হ্যাঁ আমার আঁকার ক্ষেত্রে তো পারফেক্ট হয় নাই হয়তো, কিন্তু সবগুলা অ্যাবসলিউটলি সেম হবে, সবগুলো সমান সাইজের হবে। হ্যাঁ তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রথম, তাহলে আমরা এটাকে বলবো এটা হচ্ছে প্রথম কোন ধরনের অনুজ্জ্বল, তাহলে এটার নাম হচ্ছে প্রথম অনুজ্জ্বল, বা আমরা বলতে পারি প্রথম অন্ধকার বলতে পারি, প্রথম অন্ধকার বলতে পারি, এটাও হচ্ছে প্রথম অন্ধকার, অন্ধকার। এবার এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকার। এটাকে আমরা বলতে পারি তৃতীয় অন্ধকার, এটাকে আমরা বলতে পারি তৃতীয় অন্ধকার, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তৃতীয় অন্ধকার। এখন আমাদের যত কিছু কাউন্ট করা হয়, যত কিছু কাউন্ট করা হয় সব কিছু এই সেন্টার থেকে কাউন্ট করা হয়। আই রিপিট এগেইন, সব কিছু সেন্টার থেকে কাউন্ট করা হয়। সেন্টার মিনস হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের সেন্টার, কেন্দ্রীয় উজ্জ্বল যেটা তার সেন্টার, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের সেন্টার। কারণ কেন্দ্রে উজ্জ্বলতা সবচেয়ে বেশি, উজ্জ্বলের কেন্দ্রে উজ্জ্বলতা সবচেয়ে বেশি, অন্ধকারের কেন্দ্রে অন্ধকারের ঘাড়ত্ব সবচেয়ে বেশি। তোমাদেরকে আমি আগে দেখাইছিলাম এগুলা। তাহলে আমাদের এই কেন্দ্রে সব কিছু হিসাব করা হবে এই কেন্দ্র থেকে, কেন্দ্রীয় উজ্জ্বলের কেন্দ্র থেকে সব কিছু হিসাব করা হবে এই লাইনটা থেকে। তাইলে দেখো আমি যদি বলি এটা হচ্ছে ভাইয়া আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, কার কেন্দ্র, এটা হচ্ছে ভাইয়া আমাদের তৃতীয় অন্ধকারের কেন্দ্র, তৃতীয় অন্ধকারের কেন্দ্র। তাহলে আমরা এখান থেকে এই দেখো তৃতীয় অন্ধকারের কেন্দ্র, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তৃতীয় অন্ধকার কত দূরত্বে অবস্থান করে, এত দূরত্বে। এটাকে আমরা বলতে পারি x3, x মান হচ্ছে দূরত্ব, 3 মান হচ্ছে 3 নাম্বার। তাহলে 3 নাম্বার কি অন্ধকারের জন্য, যেহেতু এটা অন্ধকার তাহলে আমরা বলতে পারি কেন্দ্র থেকে তৃতীয় অন্ধকারের দূরত্ব। এই x3 বলতে কি বুঝতেছি, কেন্দ্র থেকে তৃতীয় অন্ধকারের দূরত্ব, অন্ধকারের দূরত্ব। তাহলে আমরা দূরত্ব বলতে কোত্থেকে বুঝি, কেন্দ্র থেকে। তাহলে x3 মানে হচ্ছে কেন্দ্র থেকে তৃতীয় অন্ধকারের দূরত্ব, x3 মিন্স কেন্দ্র থেকে তৃতীয় অন্ধকারের দূরত্ব। একইভাবে আমার এটা মনে করো কোন, এটা কি এই যে এটা হচ্ছে উজ্জ্বল, কোন উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল। তাহলে আমাদের কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আমরা বলতে পারি x2। x2টা কি, x2টা হচ্ছে কেন্দ্র থেকে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব। অনেকে আমার প্রশ্ন করবা হয়তো ভাই আপনি এখানে আমি উজ্জ্বল না অন্ধকার কেমনে বুঝবো, কোয়েশ্চেনে দেওয়া থাকবে। কারণ হচ্ছে তোমার এট এ টাইম তো দুইটা আসবে না, কারণ উজ্জ্বল আর অন্ধকারের সূত্র সেম না। সো উজ্জ্বল বললে x3, উজ্জ্বলের জন্য x3 বলা হলো, x3 উজ্জ্বলের জন্য, এর মানে 3 নাম্বার উজ্জ্বলের দূরত্ব। x2 অনুজ্জ্বলের জন্য, এর মানে 2 নাম্বার অনুজ্জ্বলের দূরত্ব। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এক্সট্রা কাউন্ট করা হয় কেন্দ্র থেকে, এক্সট্রা সবসময় কোথা থেকে কাউন্ট করা হয়, কেন্দ্র থেকে। আর রিপিট এগেইন,
এক্সটা সবসময় কোত্থেকে কাউন্ট করা হয়? কেন্দ্র থেকে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এই সেন্সটা অনেকে আমরা বুঝি না, এখানে আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি বলি এক্স এন, এটা মনে হচ্ছে কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল বা অনুজ্জ্বলের দূরত্ব। যদি উজ্জ্বলের সূত্র হয় তাহলে উজ্জ্বলের দূরত্ব, আর অনুজ্জ্বল হলে অনুজ্জ্বলের দূরত্ব কততম? এনতম। x1 মানে হচ্ছে প্রথমটা, x2 মানে দ্বিতীয়টা, x3 মানে তৃতীয়টা। বারবার একটা কথা বলতেছি, কেন্দ্রে যেটা সেটা প্রথম দ্বিতীয় কিচ্ছু না, সেটা হচ্ছে কেন্দ্রীয়। এরপরে যে উজ্জ্বল তার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল। তাহলে দেখো, কেন্দ্রে যেটা উজ্জ্বল তারপরে প্রথম অন্ধকার, এরপরে যে প্রথম উজ্জ্বল, এরপরে দ্বিতীয় অন্ধকার, এরপরে দ্বিতীয় উজ্জ্বল, এরপরে তৃতীয় অন্ধকার, এরপরে তৃতীয় উজ্জ্বল। ভুল করা যাবে না। একটু কথা ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা খাই ফেলতে হবে। প্রয়োজনে তুমি এখানে খাতার মধ্যে তুমি এটা আঁকে এটা গুলে খাই ফেলবা, তাও তোমার মনে রাখতে হবে। দেখ সুন্দর করে আমি আঁকে দিছি, তাহলে কোনো জায়গায় আর তোমার আটকা লাগবে না, কোনো জায়গায় বুঝতে সমস্যা হবে না। আগে বলো এই লজিকটা বুঝছি কিনা, যে কিভাবে আমাদের ডোরাগুলা কাউন্ট করা হয়, ডোরা কিভাবে কাউন্ট করা হয় বা সৃষ্টি হয়, এটা আমরা বুঝছি কিনা। রাজিয়া সুলতানা ভাই, কেন্দ্রীয় অন্ধকার থাকবে না? অবশ্যই না। বারবার ওই যে আমরা একটু আগে একটা কথা বলছি, কেন্দ্রে দেখো কেন্দ্রটাই আমরা একটু আগে বুঝিয়ে দিছি। এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব কি সমান। একটা আলো এখান থেকে আসবে, আরেকটা আলো এখান থেকে আসবে। এই দুইটা আলো এখানে মিলিত হবে। এই দুইটা আলো যে মিলিত হবে তাদের মধ্যে পথের কি কোনো পার্থক্য আছে? না। ও যে দূরত্ব অতিক্রম করলো ও সেম দূরত্ব অতিক্রম করলো। তো আমরা সূত্র শিখছিলাম, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো এখন তো তুমি বুঝতেই পারতেছো এই দূরত্ব সেম, যেহেতু দূরত্ব সেম, এক্স এর মান 0, তাহলে 2π/λ ইন্টু 0। যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ডেল এর মান হচ্ছে 0, এর মানে দশা পার্থক্য 0। তাহলে আমাদের এই পয়েন্টে দশা পার্থক্য 0, আর দশা পার্থক্য 0 মানে কোন বিন্দু? উজ্জ্বল বিন্দু। তাহলে কেন্দ্রে সবসময় উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়, ওই কারণে তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এটা ছাড়া আর কেউ কিন্তু কেন্দ্রে নাই। এটার পর সিরিয়াল, প্রথম দ্বিতীয় তৃতীয় সবাই সেম। যেটা প্রথমে আসছে তার নাম প্রথম, যেটা দ্বিতীয় আসছে তার নাম দ্বিতীয়। যেটা প্রথমে আসছে সেটা উজ্জ্বল হলে প্রথম উজ্জ্বল, যেটা প্রথমে আসছে সেটা অনুজ্জ্বল হলে প্রথম অনুজ্জ্বল। এভাবে আমাদের সিকোয়েন্সিয়ালি আমাকে যাইতে হয়। তাহলে আমি দেখতেছি কেন্দ্রীয় উজ্জ্বলের পরে কিন্তু উজ্জ্বল আসে না, অন্ধকার আসে, এরপরে যে উজ্জ্বল আসে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা ডিপেন্ড করে আলো কোন দশায় মিলিত হচ্ছে তার উপর। তো আলো আমার যে দশায় মিলিত হচ্ছে আমরা তার উপর ডিপেন্ড করে আমরা পেয়ে গেছি। একটু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখাই একটু তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি আরেকটু হালকা ইলাবোরেটলি ব্যাখ্যা করি। আমরা জানি গঠনমূলক হওয়ার শর্ত হচ্ছে 2n π, তাই না? তো n এর মান যদি আমি বসাই দেখি, n এর মান যদি 0 বসাই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 0। n এর মান যদি আমি 1 বসাই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 2π। n এর মান যদি আমি 2 বসাই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3π। n এর মান যদি আমি 3 বসাই, সরি 3π কেমনে পাই, 2 × 4 4π। n এর মান 3 বসালে আমরা পাচ্ছি হচ্ছে আমার 3 × 6π। এর মানে এই কথাগুলোর মিনিং কি? এই কথাগুলোর মিনিং হচ্ছে, দেখো যখন আমাদের n এর মান 0 মানে সেন্টারে আসে তখন কিন্তু এখানে 0 পাইছিলাম। এরপরে উজ্জ্বল হচ্ছে, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল। দেখো এই প্রথম উজ্জ্বলে এখান থেকে একটা আলো আসবে, এখান থেকে একটা আলো আসবে। এই প্রথম উজ্জ্বলে তারা অবশ্যই 2π পরিমাণ দশা পার্থক্য সৃষ্টি করবে। আচ্ছা তোমার কি মনে হয়, এই আলো এখানে এতটুকু গেল, এই আলো এখানে এতটুকু গেল, আচ্ছা এই আলোগুলো যদি এইদিকে যায়, এবার তোমার কি মনে হয় জিনিসটা এরকম হবে না? এই আলোটা এখানে আমাদের এতটুকু গেল, এই আলোটা এখানে আমার এতটুকু গেল। এর মানে জিনিসটা আমি এটা বুঝাতে চাচ্ছি, দেখো এখানে এই আলোটা অতিক্রম করছে এই দূরত্ব, আর এখানে এই আলোটা অতিক্রম করছে এই দূরত্ব, সেম না? আর এখানে এই আলোটা অতিক্রম করছে এই দূরত্ব, এখানে এই আলোটা অতিক্রম করছে এই দূরত্ব। অ্যাকচুয়ালি আমাদের এই পয়েন্টে দশা পার্থক্য যা, এই পয়েন্টে দশা পার্থক্য তা, কিন্তু এখানে দশা পার্থক্য 2π, এখানে দশা পার্থক্য 2π। সো এটাও প্রথম উজ্জ্বল, এটাও প্রথম উজ্জ্বল, কারণ প্রথম উজ্জ্বলের জন্য দশা পার্থক্য 2π। কথা ক্লিয়ার কিনা? এভাবে সবার জন্য প্রযোজ্য আর কি। ওই কারণে আমার উভয় পাশে তোমাকে চিন্তা করতে হবে না, ভাইয়া এটা তো নিচের দিকে, মানে কি নেগেটিভ হবে, এরকম কোনো কিছু না। মানে জিনিসটা হচ্ছে এমন, এটা মনে করো
3 সেন্টিমিটার, এটা মনে করো 5 সেন্টিমিটার, তাহলে ও 3 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো, ও 5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো। আর এখানে দিয়ে দেখো ও 5 সেন্টিমিটার, ও 3 সেন্টিমিটার, কথা তো সেম, 5 আর 3-এর মধ্যে ব্যবধান কিন্তু 2, তাহলে পথ পার্থক্য সেম, এর মানে দশা পার্থক্য সেম। ওই কারণে এই দুইটা পয়েন্টও সেম, দুইটার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল, সিমিলারলি অন্যগুলো আর কি। ওকে, এটা হচ্ছে আমার মৌলিক কনসেপ্ট। হ্যাঁ, এটা হচ্ছে মৌলিক কনসেপ্ট। এবার আসলে আমরা সূত্রের মধ্যে চলে যাব। এবার আমরা সূত্রের মধ্যে চলে যাব। ওকে, এবার আসো তাহলে আমরা এর পরের কনসেপ্টে যাই। আচ্ছা, তো এবার একটু মনোযোগ দিয়ে তোমাকে খেয়াল করতে হবে যে আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে উজ্জ্বল এবং অনুজ্জ্বলের যে শর্তগুলো, সেই শর্তগুলো বের করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ করব আমরা এখন। দেখো যে আমাদের এখানে যদি আমরা চিন্তা করি, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমার S2, বারবার বলতেছি এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব তার নাম হচ্ছে আমাদের D। তাহলে D মানে হচ্ছে ডোরাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর এখানে আমার একটা পর্দা আছে, এই পর্দায় আমরা ব্যতিচার দেখতে পাবো। তো আমাদের এখানে দেখো এটা হচ্ছে আমার সেন্টার লাইন, দিস ইজ আওয়ার সেন্টার লাইন, এই সেন্টার লাইনটা। এখন আমি জানি না আমাদের কোন একটা পয়েন্ট, আমি এই পয়েন্টটা চিন্তা করলাম, এই পয়েন্টটা। তো এই পয়েন্ট যেটা চিন্তা করলাম, দেখো আমি আগেই বলছি কেন্দ্রে কিন্তু একটা উজ্জ্বল সৃষ্টি হয়। এই কেন্দ্রে একটা উজ্জ্বল সৃষ্টি হলো, এখানে আমার কোন একটা সৃষ্টি হবে, কে সৃষ্টি হবে আমি জানি না। ধরে নিলাম এটা হচ্ছে আমার n-তম, এটা হচ্ছে কি n-তম। এখন কথা হচ্ছে n-তম উজ্জ্বলও হইতে পারে, n-তম অন্ধকারও হইতে পারে, সেটা ডিপেন্ড করবে। তো আমার সেটা ব্যাপার না, আমার কথা হচ্ছে এই পয়েন্টটার নাম হচ্ছে পি। তাহলে এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে xn। এই xn কথাটার মানে কি দেখো, xn সমান হচ্ছে n-তম উজ্জ্বল বা অনুজ্জ্বলের দূরত্ব। আর দূরত্ব সবসময় কোথায় কাউন্ট করা হয়, সেন্টার থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে। তাহলে এটা হচ্ছে n-তম উজ্জ্বল বা অনুজ্জ্বলের দূরত্ব। যখন তুমি উজ্জ্বল কাউন্ট করবা তখন উজ্জ্বল, যখন অনুজ্জ্বল কাউন্ট করবা তখন অনুজ্জ্বল। এখন উজ্জ্বল নাকি অনুজ্জ্বল সেটা তো ডিপেন্ড করবে তাদের পথ পার্থক্য, দশা পার্থক্যের উপর। সো এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এখন একটু খেয়াল করে দেখো, আমার এখান থেকে যেটা যাবে এটাকে আমি যদি S1 ধরি, S1 থেকে এই ফি দূরত্ব অতিক্রম করবে, প্রথম চিট থেকে যে আলোটা যাবে সেটা। আর দ্বিতীয় চিট থেকে যে আলোটা যাবে সে যে দূরত্ব অতিক্রম করবে তার নাম হচ্ছে S2 ফি। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, প্রথম চিট থেকে যে আলোটা গেল সে অতিক্রম করলো হচ্ছে S1 ফি দূরত্ব, দ্বিতীয়টা থেকে যে গেল সে অতিক্রম করলো S2 ফি দূরত্ব। অবভিয়াসলি আমার দ্বিতীয়টা একটু বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই দুইটার মধ্যে যে পথ পার্থক্য x সমান S2 ফি মাইনাস S1 ফি বলা যায় কিনা, এদের মধ্যে পথ পার্থক্য S2 ফি মাইনাস S1 ফি বলা যায় কিনা, এদের মধ্যে পথ পার্থক্য অর্থাৎ n-তম একটা ডোরা পাইলাম,
সে এনতম যে পাইলাম সেই এনতমটার জন্য পথ পার্থক্য যদি আমি জানি বাকিটা আমার অটোমেটিক বের হয়ে যাবে। কেন? পথ পার্থক্য যদি আমি জানি, সিম্পল কথা হচ্ছে S2 ফি মাইনাস S1 ফি তুমি বলতেছ, সেটাকে যদি আমি বলি সেটা হচ্ছে টুয়াইস n ল্যামডা বাই 2, দ্যাট মিনস আমি বুঝে নিব এটা হচ্ছে গঠনমূলকের জন্য। এটা হচ্ছে কোন মূলক বা এটা হচ্ছে গঠনমূলক। যদি আমি দেখি ভাইয়া S2 ফি মাইনাস S1 ফি ইকুয়ালস টু টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2, তখন আমি বুঝে নিব এটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক, বা আমরা সরাসরি লিখি এটা হচ্ছে আমার উজ্জ্বলের শর্ত, আর এটা হচ্ছে আমাদের অনুজ্জ্বলের শর্ত। সো এভরিথিং ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ S2 ফি মাইনাস S1 ফি। তাহলে তুমি যদি S2 ফি মাইনাস S1 ফি পথ পার্থক্য বের করতে পারো, বাকি সব কাজ শেষ। তাহলে এনতম যে ডোরাটা, এনতম ডোরা উজ্জ্বল হোক অনুজ্জ্বল হোক, এই এনতম ডোরায় যে আছে তার পথ পার্থক্য বের করার মতো একটা ওয়ে আমরা এখন দাঁড় করাবো। তাহলে এনতম ডোরার, ভালো করে খেয়াল করো, তাহলে আমি এখন আমার টার্গেট কি, এনতম ডোরার জন্য পথ পার্থক্য বের করা। এর মানে S2 ফি মাইনাস S1 ফি বের করাটাই হচ্ছে এখন আমার কাজ। তাহলে দেখো S2 ফি মাইনাস S1 ফি এটা বের করাটা হচ্ছে আমার কাজ। তাহলে এনতম যেটা, আবারও বলতেছি এনতম যেটা সেটা হচ্ছে আমার এনতমটার জন্য S2 ফি মাইনাস S1 ফি এটা বের করা হচ্ছে আমার কাজ। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে, আমার টার্গেট হচ্ছে এনতম ডোরার পথ পার্থক্য। এই এনতম ডোরার পথ পার্থক্য S2 মাইনাস S1 ইকুয়ালস টু হোয়াট, সেটা আমরা বের করব। এটা আমরা বের করব। এবার একটা কথা বলে রাখি, আমরা ব্যতিচারের ক্ষেত্রে যে ডোরাগুলো পাই দেখি মনে হচ্ছে না অনেক বড় বড়, না এত বড় না, একেবারে চিকন, মানে অল্প জায়গার মধ্যে। এটা আমরা দেখি হচ্ছে অল্প জায়গার মধ্যে, হয়তো আমরা ব্যাখ্যা করার সময় পুরো বোর্ডটা ভরাই ফেলতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন দেখব এটা অল্প জায়গার মধ্যে আমরা দেখি। তো অল্প জায়গার মধ্যে যদি দেখি, এখানে আরেকটা টার্ম চিন্তা করো, এখানে আমার আরও কয়েকটা টার্ম আসবে। তো আমি আসি প্রত্যেকটা টার্মে টেটে করে লিখি। এরপর আচ্ছা দূরত্বটা আমি ডানে লিখি, অন্ধকার বা উজ্জ্বলের দূরত্ব। এরপর দেখো এখানে তুমি একটা ডি পাচ্ছ, এই ডি মানে কি, ডি মানে হচ্ছে চিরিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ডি মানে কি, চিরিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর তুমি যে এখানে লিখতেছ ল্যামডা বাই 2, এই ল্যামডাটা কি ভাইয়া, এই ল্যামডা যেটা সেটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। যে আলোটা আছে ওই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য। কারণ আমরা জানি আলোর দ্বৈত ধর্ম আছে, কিন্তু এই আলোর দ্বৈত ধর্মের মধ্যে, আলোর যে দ্বৈত ধর্ম আছে সে আলোর দ্বৈত ধর্মের মধ্যে আলো তরঙ্গ তত্ত্ব মেনে চলে। আলোর যে দ্বৈত ধর্ম, সে আলোর দ্বৈত ধর্ম অনুযায়ী আলো কণা এবং তরঙ্গ আকারে আচরণ করতে পারে। তো যেহেতু এখানে আমি তরঙ্গ দৈর্ঘ্য চিন্তা করতেছি, দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছ ব্যতিচারের ক্ষেত্রে আলো কোন রূপে থাকে, অবশ্যই তরঙ্গ রূপে থাকে, কারণ আমরা এখানে তরঙ্গের ন্যায় বিবেচনা করতেছি। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা। এরপর হচ্ছে দেখো এই চিট থেকে পর্দার মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। তাহলে বড় হাতের ডি মানে কি, বড় হাতের ডি মানে হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব। কারণ ম্যাথ করার সময় এগুলো ফিক্সড, আমরা এই টার্মগুলো ঠিক রেখেই কিন্তু আমরা করব। তাহলে আমাদের ডি মানে হচ্ছে চির থেকে পর্দাটা কতটুকু দূরত্বে আছে, চির থেকে পর্দাটা কতটুকু দূরত্বে আছে। আই রিপিট এগেইন, চির থেকে পর্দাটা কত দূরত্বে আছে। চির থেকে পর্দাটা যে দূরত্বে আছে সেই দূরত্বটাকে আমরা এভাবে বলতেছি। ওকে, আচ্ছা এটুক তো আশা করি বুঝছি। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, এন মানে হচ্ছে ক্রম। এন এর মান 1 মানে হচ্ছে প্রথম, এন এর মান 2 মানে দ্বিতীয়, এন এর মান 420 মানে 420তম। তো এরকম এন এর মান 103 এর মানে 103তম। তো আমাদের এরকম আর কি, এরকম আমরা ক্রমগুলা দেখতে পারি। তাহলে আমি আবার একটু ছোট্ট করে রিপিট করতেছি ভাইয়া,
আমাদের এখানে দুইটা চির আছে, একটা চিরের নাম হচ্ছে S1 আর একটার নাম S2, দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি D হয়, এই যে এই দূরত্বটাকে আমরা বলতে পারি D/2 অর্ধেক, আর নিচেরটাকেও আমরা বলতে পারি D/2 মানে অর্ধেক। একটু পরে কাজে লাগবে আসলে। তারপর হচ্ছে পর্দা থেকে চিরের, এই যে এখানে পর্দা আছে, যে পর্দায় আলোর ব্যতিচারটা আমরা পর্যবেক্ষণ করি, তো চির থেকে ওই পর্দার দূরত্বটা হচ্ছে D। আর আমাদের সব কিছু আমাকে কেন্দ্র থেকে হিসাব করতে হয়, কেন্দ্রে যেটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এই কেন্দ্রীয় উজ্জ্বলের কেন্দ্র থেকে আমরা সব কিছু হিসাব করি, এবং এখানে তুমি চিন্তা করলে দেখবা এখান থেকে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে nতম ডোরা, যেটা উজ্জ্বল হোক অনুজ্জ্বল হোক, তার দূরত্ব হচ্ছে আমার কত, xn। xn মানে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে nতম উজ্জ্বল বা অনুজ্জ্বলের দূরত্ব। এবং আমাদের এই বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে পি বিন্দু। সে ওই পি বিন্দুতে S1 থেকে যে আলোটা যায় সেটা S1 পি দূরত্ব অতিক্রম করে, S2 থেকে যে যায় সে S2 পি দূরত্ব অতিক্রম করে। তাহলে এই দুইটা দূরত্বের পার্থক্য বা পথের পার্থক্য কত, S2p - S1p, এটা হচ্ছে পথ পার্থক্য। এই পথ পার্থক্য যখন এই শর্ত মেনটেন করবে তখন আমরা উজ্জ্বল পাবো, আর যখন এই শর্ত মেনটেন করবে তখন অনুজ্জ্বল পাবো। কিন্তু এই পথ পার্থক্য বের করার একটা ফর্মুলা আমার জানার দরকার আছে, এবং আসলেই দরকার, সেটা আমরা এখন দেখব। আর এখন আমার টার্গেট হচ্ছে কীভাবে S2 - S1 এর মানটা বের করতে হয়, অর্থাৎ পথ পার্থক্যটা বের করতে হয়। এবার দেখো এখানে n মান হচ্ছে ক্রম, xn মান হচ্ছে nতম, d মান হচ্ছে আমাদের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর ল্যামডা মান হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, d মান হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব। এইগুলো হচ্ছে আমার টার্মগুলা। বলো আমার টার্মগুলার পরিচয় তোমরা পাইছো কি না? টার্মগুলার পরিচয় তোমরা পাইছো কি না আমাকে বলো টার্মগুলার পরিচয় তোমরা পাইছো কি না? ইবান সাইদ, দেখো এখানে দূরত্ব বলতে লম্ব দূরত্বটাই মিন করতেছে D। এই D এমন না যে আঁকা বাঁকা। দেখো আঁকা বাঁকা যেটা হচ্ছে সেটা হচ্ছে পথ। যেমন S1টা S1 ফি পরিমাণ পথ অতিক্রম করলো, ও S2 ফি পরিমাণ পথ অতিক্রম করলো, পথের পার্থক্য হচ্ছে এটা। আর এটা হচ্ছে জাস্ট দূরত্বটা, এই দুটো কতটুকু ডিস্টেন্সে আছে, কতটুকু ডিস্টেন্স, এটা 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 এটা। সো আদার্স কোনো কিছু নেওয়া যাবে না, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এতটুকু ক্লিয়ার কিনা আমরা কনফার্ম করি তো একটু, এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা ব্যতিচারের যে সিম্পল যে ফরম্যাটগুলা কোনটা দ্বারা কী মিন করে প্রত্যেকটার পরিচয় আমার জানা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে পথ পার্থক্য, যেটা পথ পার্থক্যটা বের করা। তো পথ পার্থক্য বের করার আগে আমরা একটা কাজ করব। ওকে, তাহলে আসো পথ পার্থক্য বের করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মনে করো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে যে কোনো নাম দিলাম M। একটু ভালো করে খেয়াল করে দেখো, ফি এবং M পরস্পর সন্নিকটবর্তী, পরস্পর একেবারে কাছে। এটা জোর দিয়ে বলি, একেবারে কাছে, খুবই কাছাকাছি। এরা যখন একেবারে কাছে, তুমি এই চিত্রটাকে কাছে নিয়ে চিন্তা করো তো, মানে কাছে নিয়ে চিন্তা করো, এটা এটা চির দুটাও তো কাছে। আমরা এখানে তো দেখানোর সময় একটু বড় হয়ে যাচ্ছে, আমরা যেটুকু দেখাচ্ছি এতটুকু না, আরও কাছে চির দুইটা। এরপর মনে করো এখানে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা খুবই কাছে, তখন দেখো তো এটাকে আমি নাম দিচ্ছি S1, এটাকে নাম দিচ্ছি S2। টোটালি এই দূরত্বটা হচ্ছে D, আর S1 থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের S1 ফি, আর S2 থেকে এই দূরত্বটা হচ্ছে S2 ফি। অ্যাকচুয়ালি হচ্ছে একেবারে যখন কাছে, যে এই দুইটা বিন্দু খুবই কাছে, এরা একেবারে কম দূরত্ব, প্রায় কাছাকাছি, তখন আমরা অ্যাকচুয়ালি S1 ফি, তারপর হচ্ছে S2 ফি, এদেরকে D এর সমতুল্য ধরতে পারি না? মানে এরা যখন একেবারে কাছাকাছি হয় তখন এদের মানগুলো প্রায় D এর সমান হয় না? একজ্যাক্টলি সেম না, বাট প্রায় কাছাকাছি তো ধরা যায়। এটা কথাটা ক্লিয়ার কিনা? একজ্যাক্টলি সেম না, বাট
প্রায় কাছাকাছি তো ধরা যায়, হ্যাঁ ধরা যায়। আমরা সেই জিনিসটা দেখতেছি যে এই দুইটা প্রায় কাছাকাছি, যার কারণে আমরা এই দুইটাকে সেম ধরতে পারি এবং তার মান হচ্ছে ডি। আমরা একটু পরে ক্যালকুলেশন করতে যাইয়া এক জায়গায় পাবো S1 ফি প্লাস S2 ফি। তাহলে এখানে এটাকে আমরা ডি প্লাস ডি সমান 2D বলতে পারবো না? অবশ্যই পারবো। এখন অনেকে আমাকে বলবে ভাইয়া তাহলে এখানে ডি আমাদের এখানে আপনি যে করতেছেন S2 ফি মাইনাস S1 ফি বের করবেন, ফি মাইনাস S1 ফি আপনি বের করবেন, এটাও তো জিরো। দেখো আমি এটা অ্যাকচুয়ালি কিন্তু ডি এর সমান না, বাট প্রায় ডি এর সমান ধরা যায়, কারণ এটার উপর কোনো কিছু ডিপেন্ড করে না পারফেক্টলি। বাট এটা তো আমাকে বের করতে হবে, এটার মধ্যে যদি সবসময় জিরোই হয় তো তাহলে সবাই আমাদের সেম। সো এটার মধ্যে অল্প পার্থক্য হলো সেই পার্থক্যটা কাউন্টেবল, আর এখানে অল্প পার্থক্য হলে সেটা আমরা কাউন্ট না করলেও চলে, যেহেতু আমাদের এখানে কোনো ব্যাপার না। তাহলে আবারও বলতেছি S2 ফি মাইনাস S1 ফি এটার মধ্যে কাউন্ট করান, এটার মধ্যে কাউন্ট করতে বাধ্য। কেন? কারণ এটার মানের উপর ডিপেন্ড করবে উজ্জ্বল না অনুজ্জ্বল, কিন্তু তারা যোগাকার থাকলে সেক্ষেত্রে আমার ঝামেলা নাই, সেক্ষেত্রে আমি সমান ধরে ক্যালকুলেশন করে ফেলবো। যদিও বুঝতে পারছো একটু এরর আছে, হ্যাঁ একটু এরর আছে, বাট এরর রেখে আমরা ক্যালকুলেশন করবো, না হয় আমরা আগাইতে পারবো না। বলো একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা? এই কথাটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কথাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাইয়া যোগের ক্ষেত্রে আমি করতে পারতেছি, কেন? যোগের উপর আমার এটা আমাদের এখানে খুব একটা ঝামেলা হচ্ছে না, বাট বিয়োগ করলে তো ডাইরেক্ট শূন্যই হয়ে যাচ্ছে। তো শূন্য হয়ে যাচ্ছে এর মানে এখানে ঝামেলা আছে। এরা তো এক্স্যাক্টলি সেম না, একটু ডিফারেন্ট আছে। এই একটু ডিফারেন্ট যেটা, সেই ডিফারেন্ট মানটার উপর ডিপেন্ড করে কিন্তু উজ্জ্বল অনুজ্জ্বল সৃষ্টি হয়। সো দিস ইজ মোর ইম্পর্টেন্ট, দিস ইজ নট অ্যাজ ইউজুয়াল এত বেশি ইম্পর্টেন্ট না, যার কারণে আমরা এটাকে প্রায় ডি এর সমান ধরে 2D লিখে ফেলবো, বাট এটাকে সেই জিনিসটা লিখতে পারবো না। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা বলো? আসো, কেন করছি তার ব্যাখ্যা এবার পাবা। এবার আসো, যদি সেটা বুঝে থাকি তাহলে আমরা খুবই সিম্পল হইতে দেখো, এক জায়গায় তোমারও বললাম S1 ফি প্লাস S2 ফি, আর এই জায়গায় বললাম S1 ফি মাইনাস S2 ফি। মানে বুঝতেই পারতেছো আমি কি করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র করতে চাচ্ছি, কারণ আমরা S2 ফি আর S1 ফি এর মান সরাসরি জানি না। মানে আমার কথা হচ্ছে S2 ফি মাইনাস S1 ফি এটা আমরা জানি না, এটা আমরা জানি না, কিন্তু S2 ফি মাইনাস S1 ফি ইন্টু S2 ফি প্লাস S1 ফি এটা যদি সামহাও জানতে পারি, এটা তো আমরা জানি, এটার মান জানা হয়ে যাবে। আর এটা জানা মানে কি, S2 ফি স্কোয়ার মাইনাস S1 ফি স্কোয়ার যদি সামহাও জানতে পারি তাহলে কাজ শেষ। আমার টার্গেট হচ্ছে কীভাবে S2 ফি হোল স্কোয়ার মাইনাস S1 ফি হোল স্কোয়ার জানা যায়। তাহলে আমি S2 ফি হোল স্কোয়ার বের করবো, S1 ফি হোল স্কোয়ার বের করবো, একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করার পর এটা তো 2D একটু আগেই বলছি, তখন এটা পেয়ে যাব। তাহলে আমার টার্গেট হচ্ছে S2 ফি হোল স্কোয়ার বের করা, S1 ফি হোল স্কোয়ার বের করা। আসো তাহলে আমরা এখন যে কাজটা করব, ভাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে বের করব হচ্ছে S1 ফি হোল স্কোয়ার, S1 ফি হোল স্কোয়ার। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে ভাইয়া S1 ফি, এটা এখান থেকে যদি আমি এখানে একটা লম্ব টানি, ভাই লম্ব যদি টানি, এই যে অংশটা লম্ব টানলে ভাইয়া এই ভূমিটা কিন্তু ডি, হ্যাঁ এটা ডি। S1 ফিটা আমরা বের করবো, এটা হচ্ছে S1 ফি। তো আমার তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে লম্ব অতিভুজ সব জানা লাগবে, অতিভুজটা বের করব, ভূমি আমি জানি, লম্বও জানা লাগবে, পুরোটা আমার XN। আর এটা তো আমার দেখো এই অংশটা কিন্তু D/2, পুরোটা যদি D হয় এই অংশটা কি D/2 না? তাহলে এই সেন্টার থেকে পুরোটা হচ্ছে XN, এই অংশটা হচ্ছে D/2। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি এই অংশটা হচ্ছে XN মাইনাস D/2, এটা বলা যায় কি না? এই অংশটা হচ্ছে XN মাইনাস, সরি D/2 বলতেছি কেন, সরি আমরা তো A দ্বারা প্রকাশ করছিলাম, A দ্বারা প্রকাশ করছিলাম, A, তাহলে এটা হচ্ছে A/2, A/2, A।
আমরা এই দ্বারা প্রকাশ করছিলাম এ চিরদ্বয়ের মধ্যে দূরত্ব, এক এক জায়গায় এক একটা প্রয়োগ না করি, প্রত্যেকটা জায়গায় সেম, আমরা চিরদ্বয়ের মধ্যে দূরত্বকে এই দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে দেখো, তাহলে আমরা এখানে যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি, এটা দেখতে এমন না যে ভাইয়া এটা হচ্ছে আমার S1 ফি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে xn মাইনাস a/2, ঠিক কি না? তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো, আমরা এখান থেকে বলতে পারবো ডি স্কোয়ার প্লাস xn মাইনাস d/2 হোল স্কোয়ার, a/2 হোল স্কোয়ার। বলা যায় না? অবভিয়াসলি বলা যায়। একইভাবে আমি S2 ফি হোল স্কোয়ার যখন করব, তখন দেখো তো, তখন যদি তুমি চিন্তা করো S2 ফি বের করলে, বা S2 ফি মানে হচ্ছে এটা, তখন এখান থেকে এটা লম্ব টানতে হবে। এবার দেখো এতটুকু xn, তার সাথে আবার এই যে এটা a/2, এটা যোগ করতে হবে না? এবার তো আমার ত্রিভুজ এটা, এই ত্রিভুজটা, এটাই হচ্ছে আমার S2 ফি। তখন আমরা বলতে পারবো হচ্ছে এটা S2 ফি, এটাকে আমরা বলতে পারি xn প্লাস a/2, কারণ এবার এতটুকু xn তার সাথে লম্বের জন্য এতটুকু যোগ হইলো, তাহলে xn প্লাস a/2। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে ডি স্কোয়ার প্লাস xn প্লাস a/2 হোল স্কোয়ার। বলো আমরা এটা বুঝছি কিনা, বলো একটু, এটা বুঝছি কিনা বলো। বলো আমরা একটু বুঝছি কিনা। ইভান সাইদ বলতেছে মানুষ বলে বি পজিটিভ, কিন্তু আজকে বুঝলাম পজিটিভ হয়ে লাভ নাই, কারণ প্লাসের ক্ষেত্রে মানগুলো অবহেলিত, আর আমাদের মাইনাসের ক্ষেত্রে, আমাদের প্লাসের ক্ষেত্রে মানগুলো অবহেলিত। দেখো তুমি যদি মাইনাসের ক্ষেত্রে যদি প্লাসের মতো চিন্তা করতা, সেই মাইনাসটাকে তো তুমি জিরোই বানাই দিছো। সো আমরা জেনে শুনে কাউকে আমি জিরো বানাই দিতে পারবো না, তাকে বেনিশ করে দিতে পারবো না, যেহেতু তার একটু হলেও অস্তিত্ব আছে। ওই কারণে ইউ নিড টু বি পজিটিভ। আচ্ছা, এতটুকু গেল। এবার জাস্ট সিম্পলি আমরা বলতে পারি হচ্ছে কি, দেখো এই প্রমাণটা আবার আমি ইসাক স্যারের বই থেকে করাচ্ছি, তপন স্যারের বইতে অন্যভাবে আছে। তপন স্যারের বইতে যে প্রমাণটা আছে, যেভাবে আছে সেভাবেও করা যাবে সেম, তবে একটু অন্যভাবে। সেটা আমরা আবার যখন কি বলে অপবর্তনে যাব, তখন আমরা সেম স্টাইলটা ফলো করব, তখন বুঝে যাবে, সমস্যা হবে না। তো আমরা এখানে আসি, এখান থেকে বলতে পারি S2 ফি হোল স্কোয়ার মাইনাস S1 ফি হোল স্কোয়ার সমান কত হবে? এটা মাইনাস এটা, ঠিক কি না? তো এটা থেকে এটা যদি তুমি বিয়োগ করো, অ্যাকচুয়ালি আমরা এটাকে যদি 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, আমরা যে কাজটা করতেছি 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বিয়োগ করতেছি। তো বিয়োগ করলে এটা মাইনাস এটা, ডি স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে xn প্লাস a/2 হোল স্কোয়ার প্লাস মাইনাস xn মাইনাস a/2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে ফর্মুলা পাইলাম, এটাকে এ ধরলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমাদের কার ফর্মুলা? এটা হচ্ছে আমার 4ab এর ফর্মুলা। 4a মানে হচ্ছে xn, আর এটা মানে হচ্ছে a/2, আর এদিকে পাচ্ছি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার মান হচ্ছে কত? একটু আগেই প্রমাণ করে দিছি, এটার মান হচ্ছে 2d ইন্টু S2 ফি মাইনাস S1 ফি ইকুয়ালস টু হচ্ছে 2 কাটাকাটি, তাহলে পাবো 2xn ইন্টু a। তাহলে আমার এই দিক থেকে দেখো 2 এটাও কাটাকাটি গেল, তাহলে আমরা এখান থেকে পাবো S2 ফি মাইনাস S1 ফি ইকুয়ালস টু xn a ডিভাইডেড বাই d। বলো আমরা এটা বুঝছি কিনা? তাহলে দেখো S2 ফি মাইনাস S1 ফি এর একটা কমন কনফিগারেশন পেয়ে গেছি। এই কমন কনফিগারেশন আমার সব জায়গায় কাজে লাগবে। যে আমরা দেখলাম বিন্দুটা আমার উজ্জ্বল হোক, বিন্দুটা আমার অনুজ্জ্বল হোক, আমি পথ পার্থক্য কিন্তু xn a ডিভাইডেড বাই d পেলাম। xn মানে কি? xn মানে হচ্ছে কেন্দ্র থেকে সে কতটুকু দূরত্বে আছে, a মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, আর d মানে হচ্ছে আমাদের পর্দা থেকে ডোরা থেকে
চিট থেকে পর্দার দূরত্ব কত, এই তিনটে ইনফরমেশান জানলে আমরা এই সূত্র দিয়ে খুব ইজিলি পথপার্থক্য বের করে ফেলতে পারবো। সো তোমরা পথপার্থক্য বের করার অন্য একটা ওয়ে জেনে নিতে পারো, এই ওয়েতে আমরা পথপার্থক্য বের করতে পারবো। এটা হচ্ছে আমার পথপার্থক্য। এখন এই পথপার্থক্য আমি যদি উজ্জ্বলের জন্য কাউন্ট করি, তখন এক্স এনটা হয়ে যাবে কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল। দেখো এক্স এনটা হচ্ছে বর্তমানে এনতম উজ্জ্বল বা অনুজ্জ্বল। আমি যখন এটা উজ্জ্বলের জন্য ইউজ করব, তখন এটা হয়ে যাবে এনতম উজ্জ্বলের জন্য। যখন আমি অনুজ্জ্বলের জন্য করব, তখন এটা হয়ে যাবে এনতম অনুজ্জ্বলের জন্য। তমটা কিন্তু এনতমই। একটু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, এতটুকু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। একটু ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এখান থেকে সিম্পলি এটা দেখে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখলাম পথপার্থক্য হচ্ছে S2 ফি মাইনাস S1 ফি ইকুয়ালস টু আমরা বলতে পারি xn/a ডিভাইডেড বাই ডি। ওকে, তো আমরা এটা বলতে পারি। তো আমরা এখন কি করব, সেটা হচ্ছে আমরা উজ্জ্বলের জন্য করব। আমরা কার জন্য করব? উজ্জ্বলের জন্য, n-তম উজ্জ্বলের জন্য। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমার যদি উজ্জ্বল হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই পথপার্থক্যটা কত হবে? এই পথপার্থক্যটা হবে ভাইয়া টুয়াইস n ল্যামডা ডিভাইডেড বাই 2, অথবা এক কথায় বলা যায় n ল্যামডা ইকুয়ালস টু xn/a ডিভাইডেড বাই ডি। এখান থেকে আমরা সিম্পলি xn এর মান বের করতে পারি। xn সমান হচ্ছে n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে আমরা এখান থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা এত কিছু করতেছি তার একটাই কারণ, আমরা অনেক কিছু শিখতেছি। তার মধ্যে অন্যতম একটি স্পেশাল জিনিস হচ্ছে xn এর মান আমরা এখন বের করতে জানি। xn মানে কি? xn মানে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব হচ্ছে xn ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। একইভাবে আমি যদি বলি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-1তম উজ্জ্বলের দূরত্ব, তখন এটা হয়ে যাবে n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে এটা হচ্ছে কি? n-1তমর জন্য। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, খুব ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের ভাইয়া এটা হচ্ছে আমার দুইটা চির। আমি খুব সংক্ষেপে আঁকি। এটা হচ্ছে দুইটা চির,
এটা হচ্ছে আমার কেন্দ্রীয়। তো মনে করো এটা আমরা বলতেছি হচ্ছে, দেখো এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে এনতম উজ্জ্বল, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি এনতম উজ্জ্বল। এটাকে না, এর পরেরটাকে বলি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটাকে আমরা বলতেছি হচ্ছে এনতম উজ্জ্বল, এটা হচ্ছে এনতম উজ্জ্বল। আচ্ছা, এটা যদি এনতম উজ্জ্বল হয়, ঠিক ঠিক তার আগে যে উজ্জ্বলটা আছে সেটা নিশ্চয়ই n-1তম উজ্জ্বল। মানে জিনিসটা হচ্ছে এটা যদি পঞ্চম উজ্জ্বল হয়, এটা নিশ্চয়ই চতুর্থ উজ্জ্বল। এটা যদি আমাদের 420তম উজ্জ্বল হয়, এটা 419তম উজ্জ্বল। এটা 3 নম্বর উজ্জ্বল হলে এটা 2 নম্বর উজ্জ্বল। এর মানে এক কথায় আমরা বলতে পারি না, এই যে দূরত্বটা, এই দূরত্বটা দ্বারা বোঝাচ্ছে, দেখো তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে এই যে এটা সেন্টারে যে দূরত্ব, এটাকে আমরা বলতেছি হচ্ছে xn, nতম। আর এই সেন্টার যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে xn-1। তাহলে একটু খেয়াল করো তো, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে কি? এটা না, এটা না, এটাকে আমরা বলি হচ্ছে দুইটা উজ্জ্বলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তার আরেকটা নাম হচ্ছে ডোরা ব্যবধান। তার আরেকটা নাম কি? ডোরা ব্যবধান। তার আরেকটা নাম কি? ডোরা ব্যবধান। অর্থাৎ একটা পাশাপাশি দুইটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। তাহলে পরপর দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব অথবা পাশাপাশি দুইটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, তাকে আমি বলতেছি হচ্ছে ডোরা ব্যবধান। আই রিপিট এগেইন, পাশাপাশি দুইটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। সুতরাং পাশাপাশি দুইটি, এটা সূত্রে কাজে লাগবে, পাশাপাশি দুইটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব অথবা এক কথায় আমরা তাকে বলতে পারি ডোরা ব্যবধান। এটা হচ্ছে ডোরা ব্যবধান। তাহলে ডোরা ব্যবধান কি হবে? সিম্পলি আমি চিন্তা করতে পারি কেন্দ্র থেকে nতমটার দূরত্ব মাইনাস কেন্দ্র থেকে n-1তমটার দূরত্ব। জিওমেট্রিক্যালি আমরা এভাবে দেখাইতে পারি। তাহলে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমি মাঝখানে ডোরা ব্যবধানটা পেয়ে যাচ্ছি। সেই ডোরা ব্যবধানটা আমরা বের করতেছি। তাহলে একটু খেয়াল করো কিভাবে বের করতেছি। এই যে দেখো, এটা থেকে এটা বিয়োগ করে দিব। তাহলে আমাদের এই ডোরা ব্যবধান আমরা এইদিকে ক্যালকুলেশন করি, সেই ডোরা ব্যবধান হচ্ছে xn মাইনাস xn-1। xn এর মান কত? n ল্যামডা d ডিভাইডেড বাই a, n ল্যামডা d ডিভাইডেড বাই a। আর এটা কত? এটা হচ্ছে n-1 ল্যামডা d ডিভাইডেড বাই a। এই ল্যামডা d ডিভাইডেড বাই a যদি কমন নিই তাহলে পাবো n-1 মাইনাস মাইনাসে প্লাস 1, n ক্যান্সেল। সো আমরা বলতে পারি ল্যামডা d ডিভাইডেড বাই a। এই ল্যামডা d ডিভাইডেড বাই a, এটা হচ্ছে ডোরা ব্যবধানের সূত্র। আজকে থেকে মুখস্থ করে ফেলবো। ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা d ডিভাইডেড বাই a। ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা d ডিভাইডেড বাই a। ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা d ডিভাইডেড বাই a। ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা d ডিভাইডেড বাই a। বলো আমরা একটু বুঝছি কিনা? ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা d ডিভাইডেড বাই a। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এতটুকু আমরা বুঝছি কিনা? ডোরা ব্যবধানের সূত্রটা হচ্ছে ল্যামডা d ডিভাইডেড বাই a। ডোরা ব্যবধানের সূত্রটা হচ্ছে ল্যামডা d ডিভাইডেড বাই a। এতটুকু আমরা বুঝছি কিনা কনফার্ম করি প্লিজ। আমরা কনফার্ম করি যে এতটুকু আমরা বুঝছি কিনা। এতটুকু বুঝছি কিনা অবভিয়াসলি কনফার্ম করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমার ডোরা ব্যবধান, এই ডোরা ব্যবধান মানে বুঝতেছি একটা উজ্জ্বলের কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বলের কেন্দ্রের মধ্যে ওই দূরত্ব, এটাকে আমরা বলতেছি ল্যামডা d ডিভাইডেড বাই a। আচ্ছা, এখান থেকে যদি আমি একটু নেমে যাই, এখান থেকে একটু নেমে যাব না? মনে করো এখান থেকে নেমতে নেমতে এখানে আসলাম, তাহলে এই পয়েন্টটা নামতে নামতে এখানে আসলো। এক কথায় এটা যে কথা, এটাও সেম কথা না? ল্যামডা d ডিভাইডেড বাই a। জি ভাইয়া। তাহলে আমরা দেখতেছি হচ্ছে ভাইয়া
এটা বলা যে কথা, এটা বলাও সেম কথা। আচ্ছা আমি যদি এটার সেন্টারে যাই, আমি আর একটু নেমে গেলাম, তাহলে আমি এখান থেকেও আর একটু নেমে গেলাম, এখানে আসলাম, তাহলে এই যে এটা, এই দূরত্ব, এটাকে তো ল্যামডা ডি ডিভাইড বাই এ বলা যায়। জি ভাইয়া বলা যায়। তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটার এক কথায় নাম হচ্ছে ডোরা ব্যবধান। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় একটা উজ্জ্বলের কেন্দ্র থেকে তার পরবর্তী উজ্জ্বলের কেন্দ্র, পাশাপাশি দুইটি উজ্জ্বলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পাশাপাশি দুইটি অনুজ্জ্বলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আবার একটি উজ্জ্বল এবং একটি অনুজ্জ্বলের প্রস্থ। এখন দেখো এটাকে আমরা বলি হচ্ছে ডোরার প্রস্থ, এটাকে বলি হচ্ছে ডোরার প্রস্থ। এটাকে কি বলি? তাও বলি ডোরার প্রস্থ, প্রত্যেকটাকে বলি ডোরার প্রস্থ। তাহলে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ প্লাস অন্ধকার ডোরার প্রস্থ সমান হচ্ছে ডোরা ব্যবধান। তাহলে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ, একটা অন্ধকার ডোরার প্রস্থ, দুইটাকে আমরা বলতেছি ডোরা ব্যবধান। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, এটা যদি ডোরার প্রস্থ হয়, এটা হচ্ছে উজ্জ্বল ডোরার প্রস্থ, এটা হচ্ছে অন্ধকার ডোরার প্রস্থ। তাহলে এটা হচ্ছে উজ্জ্বল ডোরার প্রস্থ, এটা হচ্ছে অন্ধকার ডোরার প্রস্থ। তাহলে ডোরা ব্যবধানটা কি? আসলে এই পুরোটাকে আমরা ডোরা ব্যবধান বলতেছি না? তাহলে বলো তো ডোরা ব্যবধান যদি এটা হয়, ডোরার প্রস্থ তার কি অর্ধেক না? এই পুরোটা হচ্ছে ডোরা ব্যবধান, তাহলে ডোরার প্রস্থ কি তার অর্ধেক। তাহলে আমরা এখানে নতুন সূত্র পেয়ে গেলাম, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ সমান হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ আমার ছিল, তাকে 2 দ্বারা ভাগ করব এটা। তাহলে এটা হচ্ছে ডোরার প্রস্থের ফর্মুলা। আর যদি বলা হয় ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান, তখন আমরা সূত্র ইউজ করব ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে আমার এই দুইটা হচ্ছে সূত্র। ডোরার প্রস্থ যদি বলে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ, আর যদি বলা হয় ডোরা ব্যবধান তখন সূত্র হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই এ। আজকে এতটুকু পর্যন্তই থাকুক। একটু ক্লিয়ার কিনা বলো? তাহলে আমাদের ম্যাথ করার সময় আমরা দেখব 2 ধরনের কোয়েশ্চেন আমাদের করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1, ডোরার প্রস্থ কত, উজ্জ্বল ডোরার প্রস্থ কত, অনুজ্জ্বল ডোরার প্রস্থ কত, সবগুলো কোয়েশ্চেন সিমিলার। অ্যান্ড ফর্মুলা যেটা ইউজ করবো সেই ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ। এবার তোমাকে কোয়েশ্চেন করতে পারে ডোরা ব্যবধান কত, পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, পরপর দুটি অনুজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, পাশাপাশি একটি উজ্জ্বল ও একটি অনুজ্জ্বলের প্রস্থ কত। তাহলে অ্যাকচুয়ালি যেটাই করুক না কেন সবগুলোকে আমরা এক কথায় বলতে পারি ডোরা ব্যবধান। অ্যান্ড ডোরা ব্যবধানের সূত্রটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই এ, এবং এটাকেই 2 ভাগ করলে আমরা ডোরার প্রস্থটা পেয়ে যাচ্ছি। কজ আমাদের পাশাপাশি একটা উজ্জ্বল আর একটা অনুজ্জ্বল থাকে, আর একটা উজ্জ্বল এবং একটা অনুজ্জ্বল মিলে হয় ডোরা ব্যবধান, তাকে অর্ধেক করলে আমরা যে কোনো একটা পাচ্ছি, তার নাম হচ্ছে ডোরার প্রস্থ। পরীক্ষায় যেটা বলুক না কেন আমরা বের করতে পারবো। তবে তোমাকে যে প্যারামিটারগুলো জেনে রাখতে হবে, এখানে ল্যামডা মিন্স আলো যেটা আমরা ফেলতেছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন তুমি বলতে পারো ভাই এখানে হচ্ছে চির দুইটা হলেও আমরা কিন্তু সুসংগত উৎস ইউজ করছিলাম, দ্যাট মিনস তরঙ্গ দৈর্ঘ্য সেম, সো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য একটাই হবে। এখানে ডি মানে হচ্ছে ডোরা থেকে, এখানে যে চির আছে চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে বড় হাতের ডি, আর এ মানে হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এ। দ্যাটস ইট। এতটুকুই আমাদের। বলো আমরা বুঝছি কিনা, বলো আমরা একটু বুঝছি কিনা। এটা বুঝলে অনেক কিছু হয়ে গেছে, ম্যাথ করতে খুব বেশি কাজে লাগবে। আগামী ক্লাসে এতটুকু যদি বুঝে থাকি, আমরা এবার অনুজ্জ্বলেরটা পড়বো, হুবহু সেম দেখবো, উজ্জ্বলের জন্য যা অনুজ্জ্বলের জন্য তা। জাস্ট আগামী ক্লাসে ফর্মালিটি মেনটেন করার জন্য দেখাবো যে উজ্জ্বলের ডোরার প্রস্থ যা, অনুজ্জ্বল ডোরার প্রস্থ তা। তো আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এগুলো কিন্তু ডোরার প্রস্থ। ডোরার প্রস্থে কি কোনো এন আছে? এন মানে কি ক্রম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, ডোরার প্রস্থের ফর্মুলায় কোনো এন নাই, এর মানে এন এর মান যাই হোক না কেন এটা কিন্তু সেম। ওই কারণে আমরা বলি ডোরার প্রস্থ ক্রমের উপর নির্ভর করে না। এর মানে যততম উজ্জ্বলই হোক, যততম অন্ধকারই হোক, ডোরার প্রস্থ এক্স্যাক্টলি সেম। ওই কারণে আমরা বলছিলাম, অনেক আগে থেকে বলে আসছিলাম, প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম। তো আমরা আগামী ক্লাসগুলোতে আরও বেশি ডিসকাস করব, ম্যাথ করব। আজকে এতটুকু পর্যন্ত এনাফ। তো তাহলে আমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। কোয়েশ্চেন না থাকলে আমরা এখনই শেষ করে দিই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।